আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 ফেব্রুয়ারি 2026। আমাদের সামনে দৈনিক প্রথম আলো রয়েছে। আমরা এখান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় আসার মতো। তো আসুন শুরু করি। আমাদের প্রথমেই সামনে রয়েছে যে জাতীয় সংসদ নির্বাচন। আমরা সবাই জানি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা বা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করে হচ্ছে নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশন সম্পর্কে একটু জানি, যেহেতু আমাদের ফলাফল নিয়েও খুব বেশি জানার কিছু নাই, বা এটা থেকে তেমনভাবে কিছু আসেও না। তবে নির্বাচন কমিশনের গঠন, নির্বাচন কমিশনের বিভিন্ন কাজ বা সংবিধানে কোথায় বলা আছে, এটা নিয়ে অহরহ প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়। তো প্রথমে আসেন, বাংলাদেশ নির্বাচন কমিশন হচ্ছে এর পূর্ণ নাম। এটা 1972 সালে 7 জুলাই এটা প্রতিষ্ঠা পায়। এবং নির্বাচন কমিশন হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক সংস্থা বলা হয়। আমাদের সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে এই নির্বাচন কমিশনের কথা বলা আছে। এবং এর গঠন কী হবে সে বিষয়ে বলা আছে হচ্ছে 118-1 অনুচ্ছেদে। গঠন হবে হচ্ছে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন, আমরা যাকে সিএসি বলি, ও অনধিক 4 জন সাধারণ নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয় এবং সর্বোচ্চ 5 জন থাকবে। এটা মানে এক কথা হচ্ছে 118-এর 1 নং যে অনুচ্ছেদ বা 90 অনুচ্ছেদ অনুযায়ী একজন সিএসি এবং অনধিক 4 জন সাধারণ নির্বাচন কমিশনার নিয়ে সর্বোচ্চ 5 জন নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। 118 যে 2 অনুযায়ী বলা আছে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে সভাপতি থাকেন। এবং 18-3 বলা আছে হচ্ছে এর ট্রেনিংও সম্পর্কে। কার্যকাল কত? কার্যকাল হচ্ছে 5 বছর, 5 ইয়ার, 5 বছর থাকে হচ্ছে এর কার্যকাল। এবং আরেকটা প্রশ্ন অনেক সময় আসে যে আসলে এই যে সিএসি আমরা যাদেরকে বলি সিইসি চিফ ইলেকশন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার, ও বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিল? একদম যদি বলি প্রথম কে ছিল, প্রথম ছিল বিচারপতি এম ইদ্রিস আলী ছিলেন। উনি প্রথম ছিলেন। আচ্ছা, এখন যদি বলা হয় যে আপনার নির্বাচন কমিশনের দায়িত্ব কী? হ্যাঁ, দায়িত্ব থাকতে না, আমরা তো এত বড় একটা কাজ করলো, তাহলে দায়িত্ব কী ছিল আসলে, বা কী করেন তারা? শুধু কি জাতীয় সংসদ নির্বাচন করেন নাকি অন্য কিছু করেন? না, অবশ্যই অন্য কিছু করেন। আচ্ছা বলি, ধরুন একটা বলি। এক হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। 2 হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা হচ্ছে ওনার দায়িত্ব। আরেকটা হচ্ছে 3, এই যে সংসদীয় আসন, জাতীয় সংসদ যখন নির্বাচন হবে, এই সংসদীয় আসন নির্ধারণ করে দেওয়া বা সীমানা নির্ধারণ করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। আরেকটা হচ্ছে 4 নম্বর যদি বলি, এটা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা বা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা, এখানে তো অবশ্যই ভোটার লাগবে। তো এই ভোটার যে তালিকাটা, এই তালিকা ওনারা প্রণয়ন করেন বা এটার কাজ করেন। তো এই তো গেল নির্বাচন কমিশন নিয়ে। মোটামুটি একটু বুঝলাম যে কী হবে। পাশাপাশি আমাদের যেটা প্রত্যাশা থাকে সবসময়, দেশে সুশাসন থাকবে, গণতন্ত্র থাকবে, তারপরে হচ্ছে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, মানে এগুলো সুশাসনের মধ্যে যদিও। তো এই নির্বাচন থেকে আমরা এভাবে এখান থেকে বলতে পারি শুধু, হ্যাঁ, তার বেশি কিছু এখানে তথ্য এরকম কিছু নাই। তো আসেন আমরা একটা অন্যদিকে দেখি, একটু আন্তর্জাতিক দেখি, পরে আমরা যদি কিছু থাকে তাহলে অন্যদিকে জানবো। আন্তর্জাতিক হচ্ছে আন্তর্জাতিক পেয়েছি। আচ্ছা, প্রথমে একটু ভূ রাজনীতিতে এক নতুন যুগের সূচনা। রুবিও হচ্ছে ট্রাম্প প্রশাসন বা ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, উনি বলেছেন। আমরা এখানে কিন্তু একটা মার্ক করেছি, আপনারা একটু দেখতে পারেন এখানে যে মিউনিক সম্মেলনে। এই মিউনিক সম্মেলনটা আসলে কি, এর পূর্ণ নাম আগে বিষয়টা জানার পরে আমরা কলামটা একটু পড়ার বা এই বিবিসির রিপোর্টটা পড়ার চেষ্টা করব, আগে একটু বোঝার চেষ্টা করে দেখেন। মিউনিক সম্মেলন যেটা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে MSC বা হচ্ছে
মিউনিক নিরাপত্তা সম্মেলন বলা হয়। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা স্নায়ুযুদ্ধ শুরু হয়, এবং এই যে স্নায়ুযুদ্ধ যখন চলা হয় তখন তো আসলে কে কার শত্রু কে কার বন্ধু এটা নিয়ে বেশ একে অপরকে খুঁজছে মনে মনে, কীভাবে আসলে কার সাথে যুক্তি পরামর্শ করে চলা যায়। তো এই সময়ে যে সংঘাতগুলো যখন তখন সৃষ্টি হতেও পারতো, তো 1963 সালের দিকে ওই সময়ে পৃথিবীর বিভিন্ন যে রাজনৈতিক ব্যক্তিত্ব, নানান পেশার, সেটা বিজ্ঞানী হতে পারে, সেটা সাংবাদিক হতে পারে, সেটা আপনার পরিবেশকর্মী হতে পারে, বিশেষজ্ঞ হতে পারে, ইউনিভার্সিটি টিচার হতে পারে, এমন অনেক যে গণ্যমান্য ব্যক্তি, তারা মিলে চিন্তা করলেন যে আমাদের কিছু করা দরকার। তখন একটা মিউনিক একটা সম্মেলনের চেষ্টা করেছিলেন, এবং প্রথমবার যখন করা হয় 1963 সালের দিকে, সেই সময় ন্যাটো বা হচ্ছে ইউএসএর কথা বলি, বিশেষ করে ইউএসএ তখন একটা আগ্রহ দেখায়নি। তো সেই সময় দেখা গেল যে ওইটা খুব একটা ভালো হয় নাই। কিন্তু এরপরে এসে দেখা গেল যে আস্তে আস্তে এটার পরিধি বাড়তে থাকলো, যে অনেক দেশ তখন আসা শুরু করলো, বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করলো যে আমরা মিউনিকে বসবো। এখন এটা কেন বসে, আপনার কি করে আসলে, এটার হচ্ছে যে এবারের আলোচনার বিষয় কি হবে তার আগে বলি কেন বসে। মূলত কি তাদের হচ্ছে যে বিভিন্ন সমস্যা তুলে ধরা। কোন সমস্যা? তা হচ্ছে যে ধরুন আঞ্চলিক সমস্যা আর আন্তর্জাতিক যে ক্ষেত্রে বিভিন্ন যে সমস্যা আছে বা বিভিন্ন যে প্রস্তাব আছে বিভিন্ন দেশের বা বিভিন্ন আঞ্চলিক দেশগুলোর মধ্যে যেসব প্রস্তাব আছে, এটা হলো এখানে তুলে ধরা হয়। এবং এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে আপনার উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য সংলাপের মাধ্যমে এটা সমাধান করা। হ্যাঁ, সংলাপ করা, সংলাপ থেকে সলভ, সমাধান করা এর মূল উদ্দেশ্য। এবং এখানে আগেই বললাম যে ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে রাজনীতিবিদ তো থাকেনই, এবং প্রভাবশালী দেশের রাজনীতিবিদরাও থাকেন, কিন্তু ইউনিভার্সিটি টিচার, পরিবেশকর্মী, বিশেষজ্ঞ, এরকম নানান পেশার বা জলবায়ু বিশেষজ্ঞ হতে পারে, তারপরে হতে পারে বাণিজ্য কর্মী, বিভিন্ন ক্ষেত্রে এটা আসতে পারে। তো এবারের সম্মেলনটা আসলে কি হচ্ছে, কি গুরুত্ব বহন করছে, সেটা নিয়ে এখানে অনেক বিষয় বলা আছে। তার আগে আমি একটু বলি, যেমন এটা হচ্ছে 62তম হচ্ছে 62তম হচ্ছে এটা সম্মেলন, এবং প্রতি বছরের দেখা যায় যে ফেব্রুয়ারি মাসে এটা হয়, অনুষ্ঠিত হয়, এবং এবার হচ্ছে 13 থেকে 15 ফেব্রুয়ারি, অর্থাৎ গতকাল হয়েছে এবং আজকে এবং আগামীকাল হবে আর কি। দেখেন, গতবার যখন হয়েছে তখন আলোচনার বিষয় ছিল সেই যুদ্ধ, সেই প্রভাব নিয়ে। এবারও কিন্তু তাই। এবার কি আলোচনা হচ্ছে? এবার প্রধান আলোচনার বিষয় হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ নিয়ে। ন্যাটোর মধ্যে একটা টানাপোড়েন চলছে তাদের মধ্যে, সেই ন্যাটোকে কীভাবে আসলে সক্রিয় করা যায়, একে অপরের বন্ধু হওয়া যায়। তো এই মানে বন্ধু তো আছে, মানে আরও বেশি প্রভাব রাখার মতো বন্ধু, সব সহমত হবে এরকম বন্ধু করা যায়, টানাপোড়েনের জন্য বলা হচ্ছে। আর ইউরোপের সাথে ইউএসের যেটা সম্পর্ক টানাপোড়েন আছে, ওটা নিয়েও কথাবার্তা হবে। আর অবশ্যই তাদের প্রধান যে চোখ যেখানে থাকে মধ্যপ্রাচ্যে, এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে, বা একটা সুবিধাজনক অবস্থানে পৌঁছাবে সবাই, এই একটা চিন্তা করা হয়। এখন আমরা এখানে একটু দেখি যে কি মার্ক রুবিও কি বলছেন, বা আমরাও কি বুঝলাম আসলে। দেখেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ইউরোপ সফরকালে ভূ রাজনীতির এক নতুন যুগ ও সন্ধিক্ষণের কথা উল্লেখ করে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন। মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তিনি এই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার হুমকি দেওয়ার পর প্রথম কোনো বড় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন রুবিও। জার্মানির মিউনিক শহরে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে 2 দিনের নিরাপত্তা সম্মেলন। এর আবহে আটলান্টিকের 2 তীরের সম্পর্কে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো জোর দিয়ে বলেছেন, ইউরোপকে এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার প্রস্তুতি নিতে হবে। অন্যদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুতে দাবি করেছেন, ট্রান্স আটলান্টিক বন্ধন আগের মতোই অটুট। ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য পারমাণবিক চুক্তির মতো
চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এবারের সম্মেলনের মূল আলোচ্যসূচিতে রয়েছে। রুবিও সাংবাদিকদের বলেন, আমাদের সামনেই পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। আমরা ভূ রাজনীতির এক নতুন যুগে বাস করছি। এই নতুন বাস্তবতা কেমন হবে এবং সেখানে আমাদের ভূমিকা কী হবে তা নিয়ে ভাবতে হবে। এবার দেখেন মিউনিখ সম্মেলন শুরু, এখানে কারা কারা কীভাবে আসছেন, কারা আছেন, এটা নিয়ে আলোচনা আছে। এবারের সম্মেলনে প্রায় 50 জন বিশ্ব নেতা অংশ নিচ্ছেন, যেখানে ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সংশয়, ইউরোপের প্রতিরক্ষা খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প বারবার দাবি করেছেন যে গ্রিনল্যান্ড মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। অনেক ইউরোপীয় নেতা মনে করেন যুক্তরাষ্ট্রের এই অবস্থান তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রের প্রতি আস্থায় বড় ধরনের ফাটল ধরিয়েছে। সম্মেলন শুরুর আগে ন্যাটোর সাবেক 8 জন রাষ্ট্রদূত ও ইউরোপের 8 জন সাবেক মার্কিন কমান্ডার একটি খোলা চিঠিতে ওয়াশিংটনকে পশ্চিমা প্রতিরক্ষা জোটের প্রতি সমর্থন বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় মিত্রদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য চুক্তি, বাণিজ্য শুল্ক এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে আটলান্টিকের দুই পারের সম্পর্কে এখন এক ধরনের আস্থার সংকট চলছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেটসর মিউনিখ সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে। তার পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন তাদের লক্ষ্য হল ন্যাটোর ঐক্যের ভিত্তিগুলো পুনর্নির্ধারণ করা এবং যুক্তরাষ্ট্রকে বোঝানো যে ইউরোপে তাদের জন্য অপরিহার্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরো এই সম্মেলনে বক্তব্য দেবেন। তো আমরা মোটামুটি যেটুকু পূর্বে আলোচনা করলাম তার সাথেই এটা মিলে পাশাপাশি একটু আলাদা তথ্য দেওয়া হলো আর কি, যে আসলে তারা কী নিয়ে আলোচনা করবেন। দেখেন আলোচনা যেটাই করুক আসলে তালগাছ আমার এমন টাইপ থাকবে আর কি, ইউরোপ শাসন করবে কীভাবে বা আমেরিকা কীভাবে শাসন করবে তাই নিয়েই মূলত আসলে সবাইকে ডেকে এনে যে তোমরা কীভাবে শোষিত হবা বা হবা, তাই তাদের চিন্তা মূলত এইখানে যে কেন শোষণ করতে পারছি না, কেন আমরা বেশি চাপ দিতে পারছি না, কেন আবার আমাদের বন্ধু ন্যাটোর মানুষ, ইউরোপের মানুষ আমাদের সাথে আবার বন্ধুসুলভ আচরণ করতে পারছে না শাসনের ক্ষেত্রে। যাই হোক, এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করলাম আমরা। আসেন একটা অন্যদিকে নজর দিই, আসেন। আচ্ছা, উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরেক রণতরী। আচ্ছা, কালকেই দেখছিলাম, ধরেন কি আমি 3 দিন ধরে আপনার সাথে আলোচনা করছি কি যে ইউএসএ আর ইরানের মধ্যে মধ্যস্থকারী হচ্ছে ইরানের মধ্যে এই ওমান, কিন্তু ওমানের রাজধানী মাস্কাটে এটা কিন্তু মধ্যস্থকারী হিসেবে ওমান কাজ করছে। এবং এটা যে ডিপ্লোমেসি সেটা হচ্ছে যে শাটল ডিপ্লোমেসি বলা হয়। এটা আমি কয়েকবার আমার ভিডিওতে এখানে বলেছি। গতকাল দেখলাম যে ওইটা মনে হয় খুব একটা কাজ করছে না, আবার দেখলাম যে তুরস্কের মধ্যে ঢুকে গেছে। এখন তাদের মধ্যে মধ্যস্থ করছে তুরস্ক। তো দেখি গতকালে পড়লাম আমি তুরস্ক ভিতরে আছে, আগে থেকে আছে কিনা মনে হয় না, নতুন করে এসেছে। দেখেন কি বলা আছে এখানে, যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে চলছে আলোচনা যে ইতিবাচক হয়েছে সে ইঙ্গিত পাওয়া গেছে। এটা আমি এখানে পড়ছি। এরপরে মধ্যপ্রাচ্যে সামরিক মোতায়েন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে সে ইঙ্গিতে পাওয়া গেছে। কি ইঙ্গিত পাওয়া গেছে? গত বৃহস্পতিবার নিজের এক্সে কি বলছেন উনি বলছেন মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য দ্বিতীয় রণতরী প্রস্তুত করছে পেন্টাগন, যদি এই পোস্টের নিবন্ধ নিয়ে কিছু বলেন তিনি। আচ্ছা, এর দেখি, ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বিশেষ রণতরীর নির্দেশ দেওয়া হয়েছে। রণতরীটি মোতায়েন করা হলে পরমাণু ইস্যু নিয়ে একটি চুক্তিতে ইরানের উপর চাপ বাড়বে। তারা কি চায়? তারা চায় যে 60% ইউরেনিয়াম যদি তার থাকে এটা কমাতে হবে। পারমাণবিক বোমা তৈরি করতে 90% তার ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ হওয়া লাগে। কিন্তু তার আগেই চাচ্ছে যে ওরা যাতে কোনোভাবে সমৃদ্ধ না হয়, কোনোভাবে না করতে পারে। এই দেখেন এখানে সে চুক্তির কথা বলা আছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরের মাসে চুক্তি হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস
আরাগাসি বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রেরণের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় এ নিয়ে কোনো সমঝোতা করবেন না তিনি। হ্যাঁ, আরেকটা জিনিস দেখি, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা। ওয়াল স্ট্রিট জার্নালের এই নিবন্ধ প্রকাশ করা হয় ওয়াশিংটন ডিসিতে। কি বলা আছে যে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের কয়েক ঘন্টা পর তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসনের উপর চাপ দিয়ে আসছেন তিনি। যদিও বৈঠকের পর ট্রাম্প বলেছেন কূটনৈতিক চুক্তিতে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প লিখেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি করা সম্ভব হবে কি না তা দেখার জন্য দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন তিনি। এর বাইরে অন্য কোনো সিদ্ধান্ত হয়নি। যদি চুক্তি সম্ভব হয় তাহলে সেটি তার অগ্রাধিকার হবে বলে নেতানিয়াহুকে জানিয়েছেন। কোনোভাবে পারমাণবিক সমৃদ্ধ হতে না পারে এবং সেই চেষ্টা থেকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। দেখি কোন দিকে আবার কি কোনো যুদ্ধের দিকে যাবে কি না, আমরা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আর কোনো বিষয় একটু দেখতে পারি যে ট্রাম্প বিরোধী আন্দোলন কি ধীরে ধীরে দানা বাঁধছে। সিএনএন এটা ব্যাখ্যা করছেন, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কুক্ষিগত করার ক্ষেত্রে বড় বাধা আদালত। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সদস্যরাও কিছু ক্ষেত্রে তার মতের বাইরে চলে যাচ্ছেন। এই যে আমি গতকাল দিতে পারিনি পেপারটা, তবে দেখেছি আর কি। উনি আবার এই ট্রাম্প আবার অন্যান্য যে আছে তাদেরকে রিপাবলিকান যে সদস্য বলছে যে ওদের নাকি চড়া মূল্য দেওয়া লাগবে যদি পার্টির বিপক্ষে যায়। মানে কি উনি কাউকে ছাড় দিচ্ছেন না, এক কথায় যাকে ধরছেন তাকে একদম ঘাড় মোটকে দিচ্ছেন। তো যাই হোক, আজকে আর কিছু আলোচনা না করি। দেখি যদি কিছু থাকে সেই অর্থে আলোচনা করা যেতে পারে, দেখি। আজ থাকুক এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।